আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 10 মের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে হবে, মালিক শ্রমিকদের সাথে বৈঠকের পর প্রতিমন্ত্রী নির্দেশনা। চীনের করোনা ভ্যাকসিন উৎপাদন করবে দেশীয় 3টি কোম্পানি, অনুমতি ওষুধ প্রশাসনের। রাজধানীতে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্যবিধি না মানার কারণেই দেশে করোনার দ্বিতীয় ওয়েভ। বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে আসা 7 জন করোনা পজিটিভ, কোয়ারেন্টিনে 690 জন। এবং পিস হিসেবে তরমুজ কিনে 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি, প্রতারিত কৃষক ও ভোক্তারা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। 10 মের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা ও বোনাস পরিশোধ করার নির্দেশনা দিয়েছেন শ্রম মন্ত্রণালয়। ঈদ উল ফিতরের ছুটি ও শ্রম পরিস্থিতি নিয়ে রাজধানীর শ্রম ভবনে টিসিসি, আরএমজি এবং মন্ত্রণালয়ের যৌথ সভা শেষে একথা জানান শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। করোনা মহামারীতে শ্রমিকরা সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে ঈদের উৎসব পালন করতে পারে সেজন্য গার্মেন্টস মালিকদের পর্যায়ক্রমে ছুটি দেওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ঈদ পরবর্তী শ্রমঘন এলাকায় টিকা দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান শ্রম প্রতিমন্ত্রী। সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন। এই মাসের 10 তারিখের মধ্যে আপনারা বেতন ভাতা এবং বোনাস পরিশোধ করে দেবেন বলে আমি আশা করি। আগের যে বেতন মজুরিগুলো আর বোনাস এটা যেন দিয়ে দেওয়া হয়। রাশিয়ার পর এবার চীনের সিনোফার্মের টিকা উৎপাদন ও ব্যবহারের অনুমোদন দিল ওষুধ প্রশাসন অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশের 3টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের যে সক্ষমতা রয়েছে তাতে দেশের চাহিদা মিটিয়ে এই টিকা বিদেশেও রপ্তানি করা যাবে। একরামুল হক সাইমের রিপোর্ট। ভারতের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে অনিশ্চয়তার মুখে বিভিন্ন দেশ থেকে করোনার টিকা সংগ্রহে চলছে নানামুখী তৎপরতা। এবার তৃতীয় টিকা হিসেবে উৎপাদন ও ব্যবহারের অনুমতি মিলল চীনের সিনোফার্মের ভ্যাকসিনের। এই ভ্যাকসিনটির কার্যকারিতা হচ্ছে আপনার 79%। দুটি ডোজে দিতে হয় এবং দুটি ডোজের মাঝখানে গ্যাপ হচ্ছে 28 দিন। এটি 2 to 8 ডিগ্রি টেম্পারেচার রাখতে হয় এবং 2 to 8 ডিগ্রিতে আপনি 2 বছর পর্যন্ত এটি সংরক্ষণ করা যায়। আমাদের যে একটা পাবলিক হেলথ এক্সপার্ট কমিটি আছে, সেই কমিটির কাছে গতকালকে আমরা পুট আপ করেছি। সেই কমিটিও ভ্যাকসিনটির বিভিন্ন দিক দেখেছেন। ওনারা দেখার পরে ওনারা রেকমেন্ড করেছেন এই ভ্যাকসিনটি ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন দেওয়ার জন্য। ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে 1 সপ্তাহের মধ্যে দেশে পৌঁছাবে চীনের উপহার হিসাবে পাঠানো 5 লাখ ডোজের চালান। প্রথমে পরীক্ষামূলক ব্যবহারের পর তা সর্বসাধারণের মধ্যে প্রয়োগের পরিকল্পনা নেওয়া হবে। পর্যবেক্ষণটা আমরা সম্মিলিতভাবেই করব, ইপিআই এবং আমরা সবাই মিলে এটা করব। না, সেটা আমাদের মেকানিজম আছে। ভ্যাকসিনেশন যেখানে দেওয়া হবে সেগুলো আমরা দেখব যে এর সেফটি মার্জিনটা কেমন। সিনোফার্মের এই ভ্যাকসিনটি কিন্তু WHO অনুমোদনের একেবারে দ্বার প্রান্তে। মহাপরিচালক জানান, ক্রয়ের পাশাপাশি দেশে একই সঙ্গে চীন এবং রাশিয়ার টিকা উৎপাদনের প্রক্রিয়াও চলছে। 3টি বেসরকারি কোম্পানি ইনসেপ্টা, পপুলার ও হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এ ব্যাপারে কাজ করছে। সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রি যারা আছে, ম্যানুফ্যাকচারার, তাদের সঙ্গে চায়না কাউন্টারপার্ট যারা আছে তাদের কথাবার্তা হচ্ছে। এই ভ্যাকসিনটি আমাদের দেশে যদি টেকনোলজি ট্রান্সফার করে নিয়ে আসা যায় সেটি উৎপাদন করা সম্ভব, আবার বাল্ক নিয়ে এসে ফিল অ্যান্ড ফিনিশও করা সম্ভব। যদি আমি ইনসেপ্টার কথাই বলি তাহলে পার মান্থ ধরেন 8 মিলিয়ন ডোজেজ ওনারা করতে পারেন যদি সিঙ্গেল ডোজ ভায়াল হয়। যদি আপনি 10 ডোজ ভায়াল হয় তাহলে 80 মিলিয়ন, অর্থাৎ 8 কোটি পার মান্থ ওনারা তৈরি করতে পারেন। ওষুধ প্রশাসনের কর্মকর্তারা জানান, চূড়ান্তভাবে টিকা উৎপাদনে যেতে 6 মাস সময় লাগতে পারে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে করোনা আক্রান্ত রোগীদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দেবে গণস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক দল।
পরীক্ষামূলকভাবে 3টি ইউনিট সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত নগর জুড়ে এই চিকিৎসা সেবা দেবে। ফোন করলেই হাসপাতাল সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স সহ গণস্বাস্থ্যের চিকিৎসকরা পৌঁছে যাবেন রোগীর কাছে। এই সেবা হবে সাশ্রয়ী। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে ভ্রাম্যমাণ করোনা চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের অব্যবস্থাপনা আর সৎ ইচ্ছার অভাবে করোনা রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছে না। কম খরচে সবার চিকিৎসা নিশ্চিতে সমন্বিত উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি। দিয়ে দেবো, রক্ত পরীক্ষা করাবে, এক্সরে করা, সব বাড়িতে বসেই হবে। এই 100 জনের মধ্যে 10 জনকে হাসপাতালে আসতে হবে, আর বাকি কারো আসার দরকার নেই। বাড়িতে থেকে আপনি এই হাসপাতালে যা পেতেন তার চেয়ে বেটার চিকিৎসা পাবেন, কিন্তু আপনাকে বিশ্বাস থাকতে হবে, আপনার দায়িত্ব নেওয়ার অভ্যাস থাকতে হবে, সরকারের সাথে সহযোগিতা থাকতে হবে। স্বাস্থ্যবিধি না মানার কারণে দেশে করোনার দ্বিতীয় ওয়েভ এসেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাই এ থেকে শিক্ষা নিয়ে সবাইকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মানার তাগিদ দেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 24তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন। আদিন সজীবের রিপোর্ট। অদৃশ্য মরণঘাতী ভাইরাস নিয়ে এখনও মানুষের মধ্যে রয়েছে এক ধরনের উদাসীনতা। দেশে করোনার শুরুতে ভয় আতঙ্ক থাকলেও দিন যত পার হচ্ছে স্বাস্থ্যবিধি মানার প্রবণতাও কমেছে মানুষের মধ্যে। প্রথমবারের চেয়ে বেশি শক্তি নিয়ে এখন দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। আগের চেয়ে এবারে বেড়েছে মৃত্যু, বেড়েছে শনাক্তের হারও। দেশের বর্তমান পরিস্থিতির জন্য মানুষের উদাসীনতা দায়ী মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আমরা চিটাগং কক্সবাজার বেড়াতে গেছি, 20 লক্ষ 25 লক্ষ লোক, বিয়ে শাদী, পিকনিক, সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান আমরা করেছি উইদাউট অবজার্ভিং দি হেলথ গাইড। মাস্ক পরে নেই, আমরা সামাজিক দূরত্ব বজায় রাখি নেই, মনে করছে করোনা চলে গেছে। করোনা নাই, বিদায় হয়ে গেছে বাংলাদেশ। তিনি জানান, টিকার চলমান কর্মসূচি চালিয়ে নিতে চীন সহ উৎপাদক দেশগুলো থেকে ভ্যাকসিন আনার চেষ্টা চলছে। আনফরচুনেটলি ভ্যাকসিনটা আমরা মাঝপথে যে আমরা সেভাবে পাচ্ছি না। আমাদের সব টাকা পয়সা পর্যন্ত দেওয়া আছে, তাড়াতাড়ি করে আমরা সেই চায়নার ভ্যাকসিন, রাশিয়ার ভ্যাকসিন আমরা অনুমোদন দিয়েছি, যাতে কিনা আমরা ভ্যাকসিন কার্যক্রম আমরা তাড়াতাড়ি আবারও বেগবান করতে পারি। মন্ত্রী মনে করেন, লকডাউন সাময়িক সমাধান হলেও দীর্ঘস্থায়ী সমাধান নয়। তাই করোনা থেকে বাঁচতে মানুষের সচেতনতার কোনো বিকল্পই নেই। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 88 জনের মৃত্যু হয়েছে, তবে শনাক্তের নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে। গত 24 ঘন্টার মৃতদের মধ্যে 52 জন পুরুষ, 36 জন মহিলা। ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 48 ও চট্টগ্রাম বিভাগে 22 জন। একদিনে 24,928টি নমুনা পরীক্ষায় 2,341 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার নেমে এসেছে 9.39%। সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,782 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর লকডাউনের কারণে যারা বিভিন্ন স্থানে আটকে পড়েছেন তারা অন্য জায়গা থেকে নিতে পারবেন টিকার দ্বিতীয় ডোজ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এক্ষেত্রে নির্দিষ্ট কিছু কেন্দ্রে টিকা কার্ড নিয়ে যেতে হবে তাদের। কেন্দ্রগুলো হলো বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঢাকায় এই সুবিধা পাওয়া যাবে কুয়েত মৈত্রী হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স বা AMR ইস্যুতে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে সমন্বিত ও বহুমুখী কর্মপরিকল্পনা নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল লিডার্স গ্রুপ অন AMR এর কো-চেয়ার হিসেবে উচ্চ পর্যায়ের ভার্চুয়াল সংলাপে তিনি এই তাগিদ দেন। এছাড়াও ভালো উৎপাদনশীলতা ও ল্যাবরেটরি চর্চা, নজরদারির কর্মকাঠামো, সাশ্রয়ী ও কার্যকর অ্যান্টিবায়োটিক্স ন্যায্যভাবে পেতে প্রযুক্তি হস্তান্তর ও মালিকানা বিনিময়ের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। সংলাপের আহ্বায়ক জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং AMR ইস্যুতে গ্লোবাল লিডার্স গ্রুপের অপর কো-চেয়ার এবং
বার্বাডোসের প্রধানমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন। We need to implement the 2015 Global Action Plan on AMR 2016 UN political declaration on AMR and formulate AMR national action plans. Sustainable financing for AMR containment activities. Global public awareness in combating AMR through political commitment and partnership among the member states. মিথ্যাচার না করে বিএনপি নেতাদেরকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, করোনা মহামারীর এই সময় বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে পর্দার অন্তরাল থেকে ভার্চুয়াল মিটিং করছে। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে এসব কথা বলেন মন্ত্রী। করোনা মহামারীর সময় রাজনীতি না করে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়ানোর কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং তার জোটের নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, প্রতিদিন সরকারের বিষোদ্গার না করে আওয়ামী লীগ যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে সেইভাবে আপনারাও জনগণের পাশে দাঁড়ান। আপনাদেরকে অনুরোধ জানাবো, আমাদের দরজা খোলা আছে, আমরা একসাথে জনগণের জন্য কাজ করতে পারি, কিন্তু আপনারা জনগণের পাশে দাঁড়াবেন না আর প্রতিদিন মিথ্যাচার করবেন, গুজব রটাবেন, এটা বরদাস্ত করা যায় না। পিস হিসেবে তরমুজ কিনে 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা। 70 টাকায় কেনা তরমুজের দাম উঠছে 500 টাকারও বেশি। ফলে ঠকছেন কৃষক ও ভোক্তারা। একে আইনের লঙ্ঘন বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এজন্য জেল জরিমানার বিধান থাকলেও বাস্তবে তার প্রয়োগ নেই। পটুয়াখালীর প্রতিনিধি জাহিদ রিপনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। তরমুজ চাষের জন্য বিখ্যাত পটুয়াখালী জেলা। জেলার হাটগুলোতে তরমুজের সরবরাহ অনেক। কৃষকের কাছ থেকে পিস হিসেবে তরমুজ কিনছেন ব্যবসায়ীরা। 3 কেজি হইতে উপরে 10 কেজি 12 কেজি 14 কেজি পর্যন্ত 70 টাকা পিস আমরা বিক্রি করছি। পার্টিরা ইয়ে খেত দেখে, আগে ফার্স্টে দেখিয়ে ইয়ে পরে হ্যাঁ একটা আন্দাজ করে যেই খেত আমরা এই কয়টাকে কিনলে আমরা লাভবান থাকবো। মোকাম তো আমাদের পরিচিত নাই, এই জন্য আমরা ভালো দাম পাই। তবে এরপরই বদলে যাচ্ছে তরমুজ বিক্রির ধরন। 8 কেজি ওজনের যে তরমুজ কৃষকের কাছ থেকে 70 টাকা দিয়ে কিনছেন ব্যবসায়ীরা, সেই তরমুজই ঢাকায় ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে 5 থেকে 550 টাকায়, কেজি 60 থেকে 70 টাকা। এই প্রথম দেখছি ওজনে বিক্রি হচ্ছে, আগে তো পিস হিসেবে বিক্রি। প্রতারণায় তো এটা তো একদম পানিটা কিভাবে কেজি হিসেবে বিক্রি করা, আর এটা কতখানি খোসা আর ভিতরে কতখানি থাকে, এই জীবনে প্রথম দেখতেছি, এখন কিনতে হইতেছে বাধ্য, আমরা কিছু করার নাই। আপনারা পিস হিসেবে কিনছেন, কেজিতে বিক্রি করছেন কেন? কেজিতে আমরা বিক্রি করলে আমরা বর্তাইয়ে নালে বর্তাইয়ে না। তরমুজের চাহিদা বাড়ায় এই অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছেন ব্যবসায়ীরা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 45 ধারায় বলা আছে, কোনো পণ্য যে পদ্ধতিতে কেনা হবে সেই একই পদ্ধতিতে বিক্রি করতে হবে। অর্থাৎ পিস হিসেবে তরমুজ কিনে কেজি দরে বিক্রি দণ্ডনীয় অপরাধ। ব্যবসায়ী যদি কেজিতে কেনে কেজিতেই বিক্রি করে, পিসে কিনলে পিসে বিক্রি করে। যে ব্যবসায়ী কত দিয়ে কিনলো তার যে চালান থাকে তার সাথে বিক্রি করছে কত করে। ইতিমধ্যে আমরা কিন্তু আপনার বেশ কয়েকদিন ধরে এই তরমুজের উপরে বেশ কিছু ব্যবসায়ীকে আমরা কিন্তু আইনের আওতায় এনেছি। তরমুজ শুধু দেহের পানি ঘাটতি মেটায় না, উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক সহ বেশ কিছু রোগের ঝুঁকি কমায়। সাধারণত গরমে তরমুজের চাহিদা বাড়ে, আর সেই সুযোগটি নিচ্ছেন ব্যবসায়ীরা। এটি বন্ধে দ্রুত কার্যকর উদ্যোগ চান ক্রেতা এবং কৃষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনার কারণে 2 সপ্তাহ ভারত বাংলাদেশের সব সীমান্ত বন্ধ হওয়ার পর বিশেষ অনুমতি নিয়ে আজ দেশে ফিরেছেন আটকা পড়া আরও 251 জন যাত্রী। এদের মধ্যে করোনা পজিটিভ রয়েছেন 3 জন। গত 2 দিনে করোনা পজিটিভ হয়েছেন আরও 4 জন। এই নিয়ে মোট গত 3 দিনে দেশে ফেরত এসেছে 690 জন যাত্রী। আর ভারতে ফিরে গেছেন 84 জন ভারতীয় নাগরিক। দেশে ফেরত আসা এসব যাত্রীদের বেনাপোলের 11টি আবাসিক হোটেলে স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
লকডাউনে দর্শনার্থী শূন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় রাজত্ব করে বেড়াচ্ছে বাঘের ছানা জো বাইডেন। বাবা মার আদর বঞ্চিত মুমূর্ষু এই বাঘটিকে প্রায় 5 মাস নিজের কাছে রেখে আদর যত্নে বড় করে তুলেছেন চিড়িয়াখানার সহকারী কিউরেটর। চট্টগ্রাম থেকে সৈয়দ তামিম মাহমুদের রিপোর্ট। পুরো চিড়িয়াখানা জুড়েই দাপট এখন ছোট্ট এই বাঘের। খাঁচায় বন্দি নয় সে, অথচ জন্মের পরপরই মায়ের অবহেলায় মরতে বসেছিল বাঘটি। চিড়িয়াখানার সহকারী কিউরেটর ডাক্তার শাহাদাত হোসেন শুভ তাকে নিয়ে রাখেন অফিস রুমে। সেখানেই আদর যত্নে বেড়ে ওঠা বাঘ শাবকটির নাম রাখা হয় জো বাইডেন। বাচ্চা হওয়ার পর আসলে বাঘের বাচ্চা কিন্তু চোখ ফুটে না, প্রায় 10 দিন সময় লাগে, একদম হেল্পলেস থাকে, হাঁটাচলা করতে পারে না। ওই অবস্থা আসলে একটা বস্তুর মতো সে বসা থাকে। ওখান থেকে তাকে আস্তে আস্তে টেক কেয়ার করে এই অবস্থা নিয়ে আসা যায়। এটা আসলে খুব ডিফিকাল্ট একটা জব, তবে আমরা চেষ্টা করছি যাতে বাঘটাকে বাঁচানো যায়। যখন ওর জন্ম হয় তখন ওকে আমাদের কাছে নিয়ে আসার পরে ওকে মানুষের বাচ্চার মতো ওকে আমরা লালন পালন করেছি। এর ব্যতিক্রম কোনো কিছু হয়নি। খাওয়া দাওয়া, গোসল সবকিছু আমরা দেখাশোনা করেছি। 24 ঘন্টা ওর পেছনে আমরা সময় দিয়েছি। অন্যান্য বাঘ থেকে জো বাইডেন এখন তার আচরণ বুঝে নেয়। চিড়িয়াখানার অন্য বাঘদের কাছাকাছি রেখে তাকে সেভাবে অভ্যস্ত করা হচ্ছে। আগামী 14 মে 6 মাস পূর্ণ হবে তার। এরপর রাখা হবে খাঁচায়। বাচ্চাটা আসছে, বাচ্চাটার জন্য আমরা একটা আলাদা খাঁচা রেডি করছি। 2 পাশে বাঘ থাকবে, যে সে আস্তে আস্তে বাঘগুলোর সাথে ভাব আদান প্রদান করে সে বাঘের যে নেচার সেগুলো আস্তে আস্তে সে শিখবে। এরকম 6 মাস আমরা তাকে টানা এইভাবে রাখবো। 6 মাস পরে সে যখন বাঘের নেচারগুলো আসবে 100%, আমরা তখন মানুষের সংস্পর্শ থেকে একদমই আলাদা করি এবং তাকে অন্যান্য বাঘের সাথে তখন আমরা একসাথে করব। করোনা কাল শেষে জো বাইডেন নামের এই বাঘছানাকে দেখতে দর্শনার্থীরা ভিড় করবে বলেও আশা করছেন চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এই চিড়িয়াখানায় 6টি বাঘ ছাড়াও সিংহ, জেব্রা, ময়ূর, গয়াল, বানর ও হরিণ সহ 66 প্রজাতির 650 প্রাণী রয়েছে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে ই ভ্যালি ঈদ বাজার। ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে রাজধানীর শপিং মলগুলোতে। এবারের ঈদে দোকানে পোশাকের সংগ্রহ কম বলে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন গণপরিবহন বন্ধ থাকায় দূর থেকে আসতে পারছেন না ক্রেতারা। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। করোনা পরিস্থিতিতে শপিং সেন্টারগুলো থেকে ঈদের কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছে নগরবাসী। পছন্দ অনুযায়ী পোশাক কিনতে ব্যস্ত ছোট বড় সবাই। শিশুদের আবদার পূরণের জন্য মার্কেট চষে বেড়াতে দেখা গেছে মা বাবাকে। মেয়েদের 3 পিস, লেহেঙ্গা আর শাড়ির দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ঈদ কালেকশন নিয়ে বেজার ক্রেতারা। মন মতন পাই নেই, কিন্তু দেখতেছি যারা বিক্রেতা আছে এদেরও একটু আতঙ্ক আছে বিক্রি হবে কিনা, এই কারণে কালেকশনটা একটু কম মনে হয়। সবাই মাস্ক পরছে, সব ঠিকই আছে, বাট কালেকশন নাই। মাঝখানে লকডাউন হইলো, কিন্তু কালেকশন আনতে পারতেছে না, সেখানে একটু বেচা বিক্রি কম। নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলোতে ক্রেতাদের উপস্থিতি সবচেয়ে বেশি। অনেকের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এখানে। পরিবহন সেক্টর বন্ধ, মানুষ তো যোগাযোগের অভাবে আসতে পারে না, বিক্রি একটু কম। আর একটু ডিস্টেন্স মেনটেন করে চলা বেটার মনে করি আমি। অভিজাত শপিং সেন্টারগুলোর প্রবেশ মুখে জীবাণুনাশক টানেল থাকলেও অনেক মার্কেটেই তা নেই। নেই হাত ধোয়ার ব্যবস্থাও। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা মন্দায় স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে 2021-22 সালের বাজেট প্রণয়নের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মসংস্থান ভিত্তিক প্রকল্প প্রণয়নের পরামর্শ সংস্থাটির। আসন্ন বাজেটেও কালো টাকা বিনিয়োগের সুযোগ রেখে রাজস্ব খাত সংস্কারের তাগিদও দেন অর্থনীতিবিদরা। কোভিড স্বাস্থ্য সেবার ক্ষেত্রে গুরুত্ব দিতে বলছি। আমরা বলছি যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিশেষত যারা দরিদ্র আছেন, নতুন ভাবে যারা দরিদ্র হয়েছেন, প্রান্তিক হয়েছেন, তাদের জন্য যেন এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়। কর্মসংস্থানের সাথে যুক্ত ভাবে যেই বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট গুলো আছে সেগুলো যেন আমরা ভালো মতো বরাদ্দ দিতে পারি।
এবারে আন্তর্জাতিক সংবাদ। দায়িত্ব নেওয়ার ১০০তম দিনে প্রায় $৪ ট্রিলিয়ন বিশাল বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বলা হচ্ছে এই বিনিয়োগ আমেরিকার ঘুরে দাঁড়ানোর বিনিয়োগ, লক্ষ্য কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক সেবার পরিধি বাড়ানো। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। আমেরিকার রাজনৈতিক ইতিহাসে কংগ্রেসের যৌথ অধিবেশনের এমন দৃশ্য এবারই প্রথম, যেখানে প্রেসিডেন্ট পোডিয়ামের পেছনে স্পিকার আর ভাইস প্রেসিডেন্ট দুজনই নারী, ন্যান্সি পেলোসি এবং কমলা হ্যারিস। এমন মুহূর্তটিকে বেশ উপভোগ করেন কংগ্রেসম্যান, সিনেটর সবাই। সরকারের নতুন বিনিয়োগ পরিকল্পনায় আমেরিকার সংকট, চ্যালেঞ্জ আর সুযোগের হাতছানির বিস্তৃত তুলে ধরেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, গণপরিবহন, হাই স্পিড ব্রডব্যান্ড, সড়ক ও ব্রিজ খাতে বাড়ানো হবে কর্মসংস্থান, যা আমেরিকাকে পুনর্গঠন করতে সাহায্য করবে, আর সবকিছুই হবে পরিবেশ বান্ধব। American Jobs Plan is a blue-collar blueprint to build America. That's what it is. পরিবার পরিকল্পনায় $1.8 ট্রিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন জো বাইডেন, যেখানে 3 থেকে 4 বছর বয়সী শিশুদের শিক্ষা এবং কমিউনিটি কলেজে সবার জন্য টিউশন ফ্রি করে দেওয়া হয়েছে। The American Families Plan will finally provide up to 12 weeks of paid leave and medical leave, family medical leave. বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বিনিয়োগ এক প্রজন্মে একবারই হয়ে থাকে আমেরিকায়। 1960 সালের পর এত বড় অঙ্কের বিনিয়োগ পরিকল্পনা এবারই প্রথম, যদিও তা কংগ্রেসে পাশ করতে রীতিমতো যুদ্ধ করতে হবে ডেমোক্র্যাটদের, কারণ ট্যাক্স আর সরকারি ব্যয় বাড়ানোর পক্ষে নন রিপাবলিকান সহ অনেকেই। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। জানিয়ে দেব সাহরির সময়সূচি। এবারে জানিয়ে দিচ্ছি ঢাকা সহ 7 বিভাগীয় শহরের সাহরির সময়সূচি। ঢাকা ও আশেপাশে এলাকায় আজ সাহরির শেষ সময় রাত 4:06। রাজশাহীতে 4:11, সিলেটে 3:57, চট্টগ্রামে 4:04, খুলনায় 4:12, বরিশালে 4:08, রংপুরে 4:05 এবং ময়মনসিংহে সাহরির শেষ সময় রাত 4:03। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কার টেস্ট সিরিজের খবর। পার্লেকেলেতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সংগ্রহ 1 উইকেটে 291 রান। লাহিরু থিরিমান্নে 121 ও ওসাদা ফার্নান্দো 40 রানে অপরাজিত আছেন। 118 রান করা দ্বিমুখ করুণারত্নকে বিদায় করে টাইগারদের একমাত্র সাফল্য এনে দেন অভিষিক্ত পেসার শরীফুল ইসলাম। আরও জানাচ্ছেন মমিনুর রিপন। পাল্লেকেলে টেস্টের প্রথম দিন শেষে স্বস্তিতে শ্রীলঙ্কা। জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের ভিত গড়ে দিনটা নিজেদের করে নিয়েছে লঙ্কানরা। এদিকে বোলারদের বধ্যভূমিতে হতাশা আর ক্লান্তি নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। যদিও টস হেরে ফিল্ডিংয়ে নেমে নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতে লঙ্কানদের কিছুটা চাপে রেখেছিল টাইগাররা। চাপটা আরও বাড়তে পারত, কিন্তু নাজমুল হোসেন শান্ত ক্যাচ ফেলে দেওয়ায় তার হয়ে ওঠেনি। ব্যক্তিগত 28 রানে জীবন পাওয়া দিমুথ করুণারত্নে বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছেন চা বিরতি পর্যন্ত। তুলে নিয়েছেন ক্যারিয়ারের 12তম টেস্ট সেঞ্চুরি। তৃতীয় সেশনে বাংলাদেশকে সাফল্য এনে দেন অভিষিক্ত পেসার শরীফুল ইসলাম। 118 রান করা করুণারত্নকে বিদায় করে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটের স্বাদ পান বাঁহাতি এই পেসার। 209 রানের উদ্বোধনী জুটি ভাঙার স্বস্তিটা বেশিক্ষণ স্থায়ী হয়নি টাইগার শিবিরে। প্রতিরোধ গড়ে তোলেন আরেক ওপেনার লাহিরু থিরিমান্নে। তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। এরপর ওসাদা ফার্নান্দোকে নিয়ে দিনের বাকি সময়টা স্বাচ্ছন্দ্যেই কাটিয়েছেন থিরিমান্নে।
প্রথম দিনে লঙ্কানদের স্বাচ্ছন্দ্যময় ব্যাটিংই বলে দেয় এই টেস্টেও কঠিন পরীক্ষায় দিতে হবে বোলারদের। মমিনুর রিপন, এটিএন বাংলা। জানিয়ে দেব পার্টেক্স খেলার খবর। আইপিএলে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। রাজস্থানের দেয়া 172 রানের টার্গেটে খেলতে নেমে 9 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে রোহিত শর্মার দল। 50 রানে অপরাজিত 70 রানের ইনিংস উপহার দিয়ে ম্যাচ সেরা হয়েছেন কুইন্টন ডিকক। ক্রিস মরিস 2টি এবং মুস্তাফিজুর রহমান নিয়েছেন 1 উইকেট। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 4 উইকেটে 171 রান করে রাজস্থান। দলের পক্ষে সঞ্জু স্যামসন সর্বোচ্চ 42 রান করেন। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বের খেলা শুরু হচ্ছে কাল থেকে। প্রথম দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 3টি খেলা। প্রথম পর্ব শেষ হয়েছিল গত 7 মার্চ। এরপর 1 মাসের বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব মাঠে গড়ানোর কথা থাকলেও লকডাউনের কারণে নির্ধারিত সময় খেলা শুরু করা সম্ভব হয়নি। তবে লকডাউন উপেক্ষা করে আগামীকাল থেকে শুরু হচ্ছে লিগের দ্বিতীয় পর্ব। 4টি ভেন্যু নয়, আপাতত একটি ভেন্যুতে হবে খেলা। শুক্রবারের প্রথম ম্যাচে বিকেল 4টায় বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে উত্তরা বারিধারা। সন্ধ্যা 7টায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পুলিশের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। রাত 9টায় ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে লড়বে শেখ রাসেল ক্রীড়া চক্র। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 10 মের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে হবে। মালিক শ্রমিকদের সাথে বৈঠকের পর প্রতিমন্ত্রীর নির্দেশনা। চীনে করোনা ভ্যাকসিন উৎপাদন করবে দেশীয় 3টি কোম্পানি। অনুমতি ওষুধ প্রশাসনের। রাজধানীতে করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র। স্বাস্থ্যবিধির না মানার কারণে দেশে করোনার দ্বিতীয় ওয়েভ। বেনাপোল সীমান্ত দিয়ে ভারত থেকে আসা 7 জন করোনা পজিটিভ। কোয়ারেন্টিনে 690 জন। এবং পিস হিসেবে তরমুজ কিনে 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি, প্রতারিত কৃষক ও ভোক্তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।